গত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম। সকালে ছেলে এসে বলল, মা, রাতে তুমি ঘুমের মধ্যে আমার নাম ডেকেছিলে গু। আমি বললাম, কখন? সে খুশি মুখে বলল, রাত 2টার দিকে। তুমি কয়েকবার আমার নাম ধরে ডাকলে গু। আমি লজ্জা পেয়ে বললাম, আমি ঘুমের মধ্যে কি বলি তা তো জানি না গু। সে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার স্বপ্ন দেখেছিলে? আমি বললাম, হতে পারে কু। সে আরও উৎসাহিত হয়ে বলল, কি স্বপ্ন দেখেছিলে? আমি কিছু মনে করতে পারছিলাম না। সে বলল, মা, আমি খুব খুশি যে তুমি আমার স্বপ্ন দেখো। এর মানে তোমার অবচেতন মনে আমি আছি গু। আমি বললাম, তুই তো সবসময় আমার মনে থাকিস কি। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি চাই তুমি আমাকে ছেলে হিসেবে নয়, পুরুষ হিসেবে স্বপ্নে দেখো গু। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি জেগে থাকতেও আমাকে নিয়ে স্বপ্ন দেখো। আমি তোমার স্বামী হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই গু। আমার মাথা ঘুরছিল। আমি জানতাম না গত রাতে আসলে কি স্বপ্ন দেখেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ময়ূরী দাস। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সৌরভ দাস, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, তুহিন আর পূর্ণিমা। তুহিন 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, স্কুলে যায়। যাই হোক, আমি যে স্বপ্নের কথা বলছিলাম সেটা খুবই অদ্ভুত ছিল। তুহিন যখন আমাকে বলল যে রাতে আমি তার নাম ডেকেছি, তখন আমার মনে পড়ল যে আমি সত্যিই একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা ছিল একেবারে ভিন্ন রকম। স্বপ্নে দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি। বাড়িটা দেখতে অনেকটা আমার দাদির বাড়ির মতো, যেটা আমি ছোটবেলায় দেখেছি। কিন্তু এই বাড়িটা ছিল আরও রহস্যময়। দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো, আর সব জায়গায় একটা অদ্ভুত ধরনের গন্ধ। তুহিন আমার কথা শুনে বলল, মা, তুমি কি সেই বাড়িটার কথা বলছো যেটার ছবি আমরা দাদুর আলমারিতে পেয়েছিলাম? আমি চমকে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক সেই বাড়িটাই। তুই কিভাবে জানলি? তুহিন একটু গম্ভীর হয়ে বলল, মা, আমিও গত কয়েকদিন ধরে ওই বাড়িটার স্বপ্ন দেখছি। আর যেদিন তুমি আমার নাম ডেকেছিলে সেদিন আমিও ওই বাড়িতে ছিলাম। তুমি আমাকে খুঁজছিলে গি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। একই স্বপ্ন দুইজনে দেখা? এটা কি করে সম্ভব? তুহিন, তুই কি ঠিক বলছিস? একই বাড়ি, একই সময়। হ্যাঁ মা। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে একটা গোপন ঘর আছে। সেখানে অনেক পুরানো ডায়েরি আর কিছু চিঠিপত্র রাখা। আর আমার মনে হয় ওগুলো আমাদের পূর্বপুরুষদের লেখা গি। আমি আরও অবাক হলাম। তুই কিভাবে জানিস সেখানে গোপন ঘর আছে? আমি তো স্বপ্নেও সেটা দেখিনি গি। তুহিন হাসল। কারণ মা, আমি স্বপ্নে তোমাকে সেই ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি আমার কথা শুনছিলে না। তুমি শুধু আমাকে খুঁজে বেড়াচ্ছিলে গি। এতক্ষণে পূর্ণিমাও আমাদের কথা শুনে এসে পড়ল। মা, দাদা, তোমরা কি নিয়ে কথা বলছ? আমি পূর্ণিমাকে সব খুলে বললাম। সে শুনে বলল, আরে, আমিও তো সেই বাড়িটার স্বপ্ন দেখেছি। কিন্তু আমি ভাবলাম এটা হয়তো কোনো সিনেমা দেখে দেখেছি গি। এবার আমি সত্যিই ভয় পেলাম। তিনজনে একই বাড়ির স্বপ্ন দেখা মানে কি? সৌরভ অফিস থেকে এসে আমাদের আলোচনা শুনে বলল, তোমরা সবাই পাগল হয়ে গেছ নাকি? স্বপ্ন মানে স্বপ্ন। এতে এত মাথা ঘামানোর কি আছে? কিন্তু তুহিন বলল, বাবা, আপনি কি গত সপ্তাহে কোনো অদ্ভুত স্বপ্ন দেখেছেন? সৌরভ একটু ভাবল। তারপর বলল, আসলে হ্যাঁ, একটা পুরানো বাড়ির স্বপ্ন দেখেছি। কিন্তু সেটা নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার গু। আমরা সবাই একসাথে চুপ হয়ে গেলাম। এটা আর কাকতালীয় থাকার কথা নয়। চলো, তুহিন বলল, আমরা দাদুর কাছে গিয়ে সেই ছবিটা আবার দেখি। আর দাদুকে এই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করি। আমরা সবাই রাজি হলাম। পরের দিন সকালেই দাদুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দাদু আমাদের কথা শুনে প্রথমে হাসলেন। কিন্তু যখন আমরা সবাই মিলে বাড়িটার বর্ণনা দিলাম, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। তোমরা কি সত্যিই সেই লম্বা বারান্দা দেখেছ, যেখানে রঙিন কাচের জানালা আছে? হ্যাঁ দাদু, পূর্ণিমা উত্তেজিত হয়ে বলল। আর সেই সিঁড়িও দেখেছি যেটা উপরে উঠে গেছে গি।
দাদু আমাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, তোমরা আমার সাথে এসো। তিনি আমাদের নিয়ে গেলেন তার পুরানো আলমারির কাছে। সেখান থেকে একটা পুরানো ডায়েরি বের করলেন। এটা আমার দাদার লেখা। তিনি লিখেছেন যে আমাদের পূর্বপুরুষেরা একটা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তারা একসাথে একই স্বপ্ন দেখতে পারতেন। আর সেই স্বপ্নের মধ্যে দিয়েই তারা অতীতের রহস্য উদ্ঘাটন করতেন। আমরা সবাই হাঁ করে শুনছিলাম। দাদু আরও বললেন, তোমরা যে বাড়িটার কথা বলছ সেটা আমাদের পূর্বপুরুষদের আসল বাড়ি। সেখানে একটা ধনসম্পদ লুকানো আছে। কিন্তু সেটা শুধুমাত্র আমাদের রক্তের মানুষেরাই খুঁজে পেতে পারে। কি? তুহিন চোখ কপালে তুলে বলল, মানে আমরা সত্যিই সেই বাড়িতে যেতে পারি? পারো, দাদু বললেন। কিন্তু সেটা সহজ নয়। তোমাদের সবাইকে একসাথে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নের মধ্যেই সেই বাড়িতে যেতে হবে। সৌরভ সংশয়ের সাথে বলল, বাবা, এসব কি সত্যি? নাকি পুরানো কুসংস্কার? দাদু গম্ভীরভাবে বললেন, তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো। আজকে রাতে তোমরা সবাই একসাথে শুয়ে একই কথা ভাবো। দেখো কি হয়। সেদিন রাতে আমরা সবাই একসাথে শুলাম। আমাদের মনে একটাই চিন্তা, সেই রহস্যময় বাড়ি। আর সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই একসাথে সেই বাড়িতে পৌঁছলাম। এবার আমরা একসাথে ছিলাম। তুহিন আমার হাত ধরে বলল, মা চলো, আমি তোমাকে সেই গোপন ঘরটা দেখাই। আমরা সবাই মিলে সেই বাড়িতে ঘুরে বেড়ালাম। সত্যিই সেখানে একটা গোপন দরজা ছিল। সেটা খুললেই একটা ছোট ঘর। সেখানে অনেক পুরানো জিনিস রাখা। পূর্ণিমা একটা পুরানো বাক্স খুলে দেখো, সেখানে অনেক সোনার গয়না আর মূল্যবান পাথর রাখা। সৌরভ অবাক হয়ে বলল, এগুলো কি সত্যিই আছে? নাকি শুধুই স্বপ্ন? তুহিন হাসতে হাসতে বলল, সেটা আমরা জানব যখন ঘুম থেকে উঠব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই দাদুর কাছে গেলাম। দাদু আমাদের কথা শুনে বললেন, এবার তোমাদের আসল পরীক্ষা শুরু। তোমরা যা দেখেছ সেটা খুঁজে বের করো। দাদু আমাদের দিলেন একটা পুরানো নকশা। সেটা দেখে মনে হলো কোনো জায়গার ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী তোমাদের সেই আসল বাড়িটা খুঁজে বের করতে হবে। আর সেখানে যেতে হবে। আমরা সবাই উত্তেজনায় ভরপুর। এটা যে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। ম্যাপ দেখে মনে হলো বাড়িটা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, একটা পাহাড়ি এলাকায়। পরের সপ্তাহেই আমরা সবাই মিলে সেই জায়গার দিকে রওনা দিলাম। গাড়ি নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রায় 3 ঘন্টা পর আমরা পৌঁছলাম সেই এলাকায়। সত্যিই সেখানে একটা পুরানো বাড়ি ছিল। দেখতে হুবহু আমাদের স্বপ্নের মতো। কিন্তু বাড়িটা পরিত্যক্ত। অনেক বছর ধরে কেউ থাকে না। চারপাশে জঙ্গল। আমরা সাহস করে বাড়ির ভেতর ঢুকলাম। সব কিছুই ছিল আমাদের স্বপ্নের মতো। সেই লম্বা বারান্দা, সেই রঙিন কাচের জানালা। তুহিন বলল, মা, এবার চলো সেই গোপন ঘরটা খুঁজি। আমরা সবাই মিলে খুঁজতে লাগলাম। প্রায় 1 ঘন্টা খোঁজার পর পূর্ণিমা একটা দেয়ালের পেছনে একটা লুকানো দরজা পেল। সেটা খুলতেই দেখি ছোট্ট একটা ঘর। আর সেখানে সত্যিই একটা পুরানো বাক্স রাখা। সৌরভ কাপা হাতে সেই বাক্সটা খুল। আর তার ভেতর যা দেখলাম সেটা আমাদের স্বপ্নের চেয়েও বেশি। অনেক সোনার গয়না, হীরের অলংকার, পুরানো মুদ্রা আর কিছু দামি পাথর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা চিঠি। সেটা পড়ে জানতে পারলাম যে এই সম্পদ আমাদের পূর্বপুরুষেরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন। চিঠিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা আমাদের পরিবারের সবার মধ্যেই আছে। আমরা চাইলে আরও অনেক রহস্য উদ্ঘাটন করতে পারি। সেদিন থেকে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হল। আমরা নিয়মিত একসাথে স্বপ্ন দেখতাম আর নতুন নতুন রহস্যের সমাধান করতাম। একবার স্বপ্নে দেখলাম একটা পুরানো মন্দির। সেখানেও গিয়ে দেখলাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আরেকবার দেখলাম একটা গুহা। সেখানে পেলাম পুরানো চিত্রকর্ম। এভাবে আমাদের পুরো পরিবার হয়ে উঠল একটা রহস্য উদ্ঘাটনকারী দল। তুহিন বলল, মা, এখন আমি বুঝতে পারছি তুমি কেন আমার স্বপ্ন দেখতে। কারণ আমরা সবাই সংযুক্ত। পূর্ণিমা হেসে বলল, আর আমি ভাবতাম আমি পাগল হয়ে গেছি। সৌরভ বলল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এসব সত্যি। কিন্তু আমি জানতাম এসব সবই সত্যি। কারণ আমি অনুভব করতে পারতাম আমাদের পরিবারের এই বিশেষ বন্ধন। এরপর আমরা আরও অনেক অ্যাডভেঞ্চারে গেছি। কখনো পুরানো কোনো দুর্গ, কখনো নদীর তীরে লুকানো কোনো গুপ্তধন। আমাদের এই ক্ষমতার কথা আমরা কাউকে বলিনি। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা।
তুহিন এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। সে বলে ভবিষ্যতে সে প্রত্নতত্ত্ববিদ হবে। পূর্ণিমা স্কুলে সবচেয়ে ভালো ছাত্রী। সে সবসময় রহস্যময় গল্প পড়ে। সৌরভ এখন আর সংশয় করে না, বরং সে আমাদের এই অ্যাডভেঞ্চারের সবচেয়ে সাহসী। আর আমি গর্বিত যে আমাদের পরিবারে এমন বিশেষত্ব আছে। গত মাসে আমরা আবার একটা নতুন স্বপ্ন দেখলাম। এবার দেখলাম একটা পুরানো জাহাজ। সেই জাহাজে নাকি আছে এক পিরেটের গুপ্তধন। আমরা পরিকল্পনা করছি আগামী মাসে সমুদ্রের ধারে যাব। দেখি কি পাই। এই হলো আমাদের পারিবারিক রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প, যেটা শুরু হয়েছিল আমার ঘুমের মধ্যে তুহিনের নাম ডাকা থেকে। কিন্তু আসলে সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আহ্বান। তারা চেয়েছিলেন আমরা আমাদের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানি। আর এখন আমরা জানি যে আমাদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আমাদের অতীতের সাথে যোগাযোগ। তুহিন এখন বলে, মা, তুমি যে আমার স্বপ্ন দেখতে সেটা আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমি হাসি দিয়ে বলি, আরে পাগল, এটা তো আমাদের পারিবারিক বৈশিষ্ট্য। এভাবেই আমাদের প্রতিদিন কাটে নতুন রহস্য আর অ্যাডভেঞ্চারের মধ্যে। আর হ্যাঁ, সেই ধনসম্পদ দিয়ে আমরা এখন অনেক ভালো আছি। তুহিনের পড়াশোনার খরচ, পূর্ণিমার ভবিষ্যতের জন্য সঞ্চয়, আমাদের বাড়ির সংস্কার, সব কিছুই সম্ভব হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা এখন শুধু পরিবার নই, আমরা একটা দল। এই গল্পের শেষে একটা কথাই বলব, কখনো আপনার স্বপ্নকে অবহেলা করবেন না। কে জানে সেই স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য। আর যদি আপনার পরিবারের সবাই একই স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন সেটা নিশ্চয়ই কোনো বিশেষ কারণে। আমাদের মতো হয়তো আপনাদের পরিবারেও আছে কোনো গোপন ক্ষমতা। খুঁজে দেখুন, হয়তো পেয়ে যাবেন আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। কয়েক মাস পর আমরা সেই সমুদ্রের ধারে গিয়েছিলাম। সত্যি একটা ডুবে যাওয়া জাহাজের সন্ধান পেয়েছিলাম। স্থানীয় জেলেরা বলেছিল যে এই জাহাজটা প্রায় ২০০ বছরের পুরানো। আমরা ডাইভিং এক্সপার্টদের সাহায্য নিয়েছিলাম। তুহিন আগে থেকেই সাঁতার জানত, তাই সে ডাইভিং শিখে নিল। সমুদ্রের নিচে নেমে সত্যিই দেখতে পেলাম সেই জাহাজ, হুবহু আমাদের স্বপ্নের মতো। কাঠের তৈরি একটা বড় জাহাজ। জাহাজের ক্যাপ্টেনের কেবিনে পেলাম একটা লোহার বাক্স। সেটা খুলে দেখলাম অনেক পুরানো স্বর্ণমুদ্রা আর মূল্যবান রত্ন। কিন্তু আরও চমকপ্রদ ব্যাপার ছিল, সেই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন দাশগুপ্ত। আমাদের পারিবারিক নাম। মানে এই জাহাজের মালিকও ছিল আমাদের পূর্বপুরুষ। দাদু এই কথা শুনে বললেন, আমি জানতাম আমাদের পরিবারে নাবিকও ছিল, কিন্তু সেটা যে এত বড় ধনী নাবিক ছিল সেটা জানতাম না। এই অর্থ দিয়ে আমরা একটা বড় বাড়ি কিনলাম। সেখানে আমাদের সব আবিষ্কৃত জিনিস সংরক্ষণ করার জন্য একটা ছোট জাদুঘর বানালাম। তুহিন বলল, মা, আমি ভাবছি আমরা একটা প্রাইভেট রিসার্চ গ্রুপ খুলি। আমাদের এই ক্ষমতা ব্যবহার করে আরও অনেক ঐতিহাসিক আবিষ্কার করতে পারি। এই আইডিয়া সবার পছন্দ হল। আমরা দাস ফ্যামিলি এক্সপ্লোরেশন গ্রুপ নামে একটা সংস্থা খুললাম। আমাদের প্রথম বড় প্রজেক্ট ছিল একটা হারিয়ে যাওয়া প্রাচীন মন্দির খোঁজা। স্বপ্নে দেখেছিলাম যে সেই মন্দিরে আছে অনেক পুরানো ভাস্কর্য আর ধর্মীয় নিদর্শন। এই মন্দিরটা খুঁজতে আমাদের লাগল প্রায় ৬ মাস। কিন্তু অবশেষে পেয়ে গেলাম। সেই মন্দিরে পেলাম ১০০০ বছরের পুরানো মূর্তি আর শিলালিপি। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের এই আবিষ্কারের জন্য পুরস্কার দিল। পূর্ণিমা এখন হাই স্কুলে। সে আমাদের সবচেয়ে ভালো ক্লু ডিটেক্টর। স্বপ্নে দেখা জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি খুঁটিনাটি খেয়াল রাখে। সৌরভ এখন তার চাকরি ছেড়ে আমাদের সাথেই কাজ করে। আমাদের আবিষ্কৃত সম্পদ দিয়েই আমরা এখন আরামে জীবনযাপন করতে পারি। আর আমি এখন একজন অভিজ্ঞ স্বপ্ন ব্যাখ্যাকারী। আমাদের স্বপ্নে যা দেখি সেটা বিশ্লেষণ করে আসল জায়গা খুঁজে বের করি। গত সপ্তাহে আমাদের আরেকটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। দেখেছি একটা পুরানো রাজার প্রাসাদ। সেখানে নাকি আছে একটা গুপ্ত লাইব্রেরি। আমরা এখন সেই প্রাসাদ খোঁজার প্রস্তুতি নিচ্ছি। ইতিহাসের বইপত্র ঘেঁটে দেখছি কোথায় এমন প্রাসাদ থাকতে পারে। তুহিন বলল, মা, আমার মনে হয় এই প্রাসাদে আমরা পাব প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। হয়তো এমন কিছু যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। আমি বললাম, যাই পাই না কেন, আমাদের এই অ্যাডভেঞ্চারের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন। পূর্ণিমা হেসে বলল, হ্যাঁ মা, আমরা এখন শুধু পরিবার নই, আমরা একটা টিম। সৌরভ বলল, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কাজ কখনো বিরক্তিকর হয় না। প্রতিদিনই নতুন কিছু।
এই মুহূর্তে আমি লিখছি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিতে নিতে। আগামীকাল আমরা যাব সেই রাজপ্রাসাদের সন্ধানে। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। আমাদের স্বপ্নের মতো আমাদের অ্যাডভেঞ্চারও অসীম। যে স্বপ্নটা দিয়ে সব শুরু হয়েছিল, তুহিনের নাম ধরে ডাকা, সেটা আসলে ছিল আমাদের নতুন জীবনের ডাক। আর এখন আমি জানি যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য শুধু ধনসম্পদই রেখে যাননি, রেখে গেছেন একটা অসাধারণ জীবনযাত্রার পথ। তুহিন এখন বলে, মা, আমি গর্বিত যে আমি তোমার ছেলে। কারণ তুমি আমাকে শুধু জন্ম দাওনি, দিয়েছ একটা স্বপ্নের জীবনগু। আমি তার কথা শুনে ভাবি, সত্যিই তো। আমাদের জীবন এখন একটা অবিরাম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আর এই সব কিছুর শুরু হয়েছিল শুধু একটা স্বপ্ন থেকে। একটা অদ্ভুত স্বপ্ন যেটা আমাদের সবাইকে একসাথে জুড়ে দিয়েছে। এই গল্প শুনে আপনারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন নিজেদের স্বপ্নের প্রতি আরও মনোযোগ দিতে। কে জানে, আপনার স্বপ্নেও লুকিয়ে আছে কোনো অসাধারণ রহস্য। আমাদের মতো আপনাদের জীবনেও হয়তো আছে এমন কিছু যা আপনাদের নিয়ে যেতে পারে অভাবনীয় অ্যাডভেঞ্চারে। তাই আজ থেকেই আপনার স্বপ্নের প্রতি মনোযোগ দিন। হয়তো সেই স্বপ্নেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা।
আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত, আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়। ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়। সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম।
ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত।
তারা গ্রামে একটা লাইব্রেরি খুল হাজার হাজার বই নিয়ে গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল।
সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গিয়ে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল।
একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২০ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ।
আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ।
ধন্যবাদ তানিয়াগু। তানিয়া হাসল। চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ-তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।